সোনাঝুরি গ্রামটা যেন ছবির মতো সুন্দর। চারদিক জুড়ে সবুজ ধানের ক্ষেত, মাটির ঘর, পুকুরের ধারে শালুক শাপলা। গ্রামের মানুষজন সাদাসিধে সরল জীবনযাপন করে। তবুও একটা জায়গার নাম শুনলেই সবার গায়ে কাটা দেয়। সেটা হলো গ্রামের একেবারে দক্ষিণ কোণে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটা। গাছটা নাকি কয়েকশো বছরের পুরনো। তার ডালপালা মাটিতে নেমে এসেছে, গোটা জায়গাটাই ঢেকে রেখেছে অন্ধকারে। দিনের বেলাতেও সেখানে রোদের আলো ভালো করে ঢোকে না। গাছের চারপাশে এক অদ্ভুত শীতলতা টের পাওয়া যায়, যা অন্য কোথাও নেই। লোকেরা বলে সন্ধ্যার পর যদি কেউ ওই গাছের নিচে যায় তবে আর ফেরা যায় না। বহু বছর আগে কয়েকজন রাখাল ছেলে হারিয়ে গিয়েছিল, তাদের হাড়গোড়ও মেলেনি। আবার অনেকে দাবি করে গাছের গোড়ায় রাতের বেলা সাদা কাপড় পরা এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গ্রামের প্রবীণদের মুখে এই গল্প শোনা যায়। বহু বছর আগে জমিদারের এক অত্যাচারী দাসীকে শাস্তি দিতে ওই বটগাছের ডালে ফাঁসি দিয়েছিল। তারপর থেকেই গাছটা অশুভ হয়ে ওঠে। দাসীর আত্মা নাকি সেখানে আজও ঘুরে বেড়ায়। গ্রামে যেই আসে সবাইকে একটা সতর্ক বার্তা অবশ্যই শোনানো হয়। অন্ধকার নামার আগে ওই গাছের কাছাকাছি যেও না। বিশেষ করে সন্ধ্যার সময়, যখন পাখিরা বাসায় ফেরে, শিয়াল ডাকতে শুরু করে। সেই সময়টাকে সবচেয়ে ভয়ঙ্কর বলে মনে করা হয়। গ্রামের প্রবীণ বুড়ো হরিপদ কাকু প্রায়ই বলতেন, আমি চোখে দেখেছি গাছটার ডালে কারা যেন ঝুলে দুলছে। কাছে গেলেই হাওয়া কেমন যেন ভারী হয়ে ওঠে, বুক ধড়ফড় করে। ওখানে ভূত আছে বাবা, ভূত। কেউ কেউ অবশ্য এসব মানতে চায় না, কিন্তু মজার ব্যাপার হলো যতবার কেউ সাহস করে ওই গাছের নিচে গেছে পরে অদ্ভুত অসুখে ভুগেছে, কখনো জ্বরে, কখনো মানসিক ভারসাম্য হারিয়ে। একদিন কলকাতা থেকে একজন যুবক এলো গ্রামের দিকে। নাম সৌরভ, বয়স 25-এর মতো। কলেজে ইতিহাস নিয়ে পড়াশুনো করে। লোককথা আর অজানা রহস্য খুঁজে বের করাই তার শখ। সে শুনেছিল সোনাঝুরি গ্রামে নাকি এক ভুতুড়ে বটগাছ আছে, যার গল্প চারপাশে ছড়ানো। তাই ক্যামেরা, রেকর্ডার, নোটবুক নিয়ে নেমে পড়ল গবেষণায়। গ্রামের লোকেরা প্রথমে তাকে নিরস্ত করার চেষ্টা করল। বাবা, এসব খোঁজার জিনিস নয়, যে যায় সে আর ফেরে না। কিন্তু সৌরভ হাসল। সে যুক্তিবাদী, ভূতপ্রেতে বিশ্বাস করে না। তার একটাই লক্ষ্য, লোককথার আড়ালে লুকোনো আসল সত্য খুঁজে বের করা। সৌরভ কয়েকজন প্রবীণ গ্রামের মানুষের সাক্ষাৎকার নিল। কেউ বলল, মাঝরাতে গাছের গোড়ায় আগুন জ্বলতে দেখেছি। আবার কেউ বলল, একবার বটতলায় হাড়গোড় কুড়িয়ে পেয়েছিলাম। তবে এসবই শোনা কথা, প্রমাণ নেই। সেই রাতে সৌরভ ঠিক করল ক্যামেরা নিয়ে গাছটার দিকে যাবে। রাত তখন 10:30। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝির ডাক, দূরে কুকুরের হুসুস ডাক শোনা যায়। সৌরভ সাহস করে বটগাছের সামনে পৌঁছল। অদ্ভুত ব্যাপার হল, হঠাৎ চারপাশ যেন আরও ঠান্ডা হয়ে গেল। গায়ে শিরশিরানি, পাতার ফাঁক দিয়ে কার যেন চাপা কণ্ঠে কান্নার শব্দ শোনা যাচ্ছে। সৌরভ রেকর্ডার অন করে রাখল, কিন্তু ভেতরে ভেতরে বুক ধড়ফড় করছিল তারও। সৌরভ প্রথম রাতে কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেছিল। ভোরে ফিরে এসে যখন ল্যাপটপে শুনল, তখন চমকে উঠল। একেবারে স্পষ্ট একটা নারী কণ্ঠ শোনা গেল, ফিসফিস করে বলছে, ফিরে যা। সৌরভ যুক্তিবাদী হলেও কণ্ঠটা শুনে কেমন যেন গা ছমছম করে উঠল। সে ভাবল হয়তো বাতাসে পাতার শব্দে বিভ্রম তৈরি হয়েছে, কিন্তু রেকর্ডে এত স্পষ্ট কণ্ঠস্বর কিভাবে? পরদিন সন্ধ্যায় সে আবার গেল। এবার সঙ্গে নিল একটা টর্চ আর ক্যামেরা। গাছটার গোড়ায় পৌঁছে দেখল বাতাস একদম নেই, তবুও পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছে। হঠাৎ টর্চের আলোয় গাছের ডালের ফাঁকে সে যেন কারো সাদা পোশাক জ্বলতে দেখল। সৌরভ চোখ কোচলাল। আবার তাকাতেই কিছু নেই, কিন্তু বুক ধড়ফড় শুরু হল। ক্যামেরায় ছবি তুলতে গেলে তখনই প্রেমে ভেসে উঠল অচেনা একটা ছায়া, অর্ধেক নারী, অর্ধেক অন্ধকারের মিশেল। পরদিন গ্রামে গিয়ে সৌরভ প্রবীণ হরিপদ কাকুর কাছে বসে সব বলল। হরিপদ কাকু ধীরে ধীরে পুরনো কাহিনী খুলে বললেন, বাবা,
আজ থেকে 50 বছর আগের কথা। জমিদারের আমলে এখানে এক দাসী ছিল, নাম শিউলি। দেখতে সুন্দরী, কিন্তু ভাগ্য ছিল অভিশপ্ত। জমিদার তাকে জোর করে নিজের কাছে চাইত। মেয়েটি রাজি হয়নি। রাগে জমিদার তাকে নাকি মিথ্যে অপবাদ দিয়ে গ্রামের লোকের সামনে অপমান করে। শেষে তাকে ওই বটগাছের ডালে ঝুলিয়ে মেরে ফেলা হয়। তারপর থেকেই গাছটা অশুভ হয়ে ওঠে। রাতে সেখানে শিউলির আত্মা ঘোরে। যে কেউ গাছের নিচে যায়, তাকে সে টেনে নেয় নিজের জগতে। অনেক রাখাল ছেলে, পথিক সবাই হারিয়েছে। সৌরভ এই গল্প শুনে ভয় পায়নি, বরং আরও কৌতূহলী হয়ে উঠল। সে ভাবল, হয়তো লোকেরা গুজব বানিয়েছে, কিন্তু যদি সত্যি কোনো অতিপ্রাকৃত শক্তি থাকে, তবে তার প্রমাণ জোগাড় করব। সেই রাতেই গ্রামে চাঞ্চল্য ছড়াল। একজন গরুপালক, নিতাই, অদৃশ্য হয়ে গেল। সন্ধ্যের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার লোকেরা তাকে বটগাছের কাছাকাছি যেতে দেখেছিল। পরদিন সকালে গাছের গোড়ায় তার লাঠি আর গামছা পাওয়া গেল, কিন্তু মানুষটার হদিশ নেই। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকে বলল, শিউলির আত্মা নিতাইকেও টেনে নিয়েছে। সৌরভ ঘটনাটা শুনে সিদ্ধান্ত নিল, এবার সে সরাসরি গাছের নিচে রাত কাটাবে। গ্রামের লোকজন তাকে থামাতে অনেক চেষ্টা করল, কিন্তু সে শোনেনি। রাত তখন প্রায় 12টা। চাঁদ মেঘে ঢাকা। সৌরভ বটগাছের নিচে বসে আছে, ক্যামেরা, রেকর্ডার, টর্চ সব রেডি। হঠাৎ বাতাস বইতে শুরু করল। পাতার শব্দে যেন কান্নার আওয়াজ মিলেমিশে উঠছে। মিনিট কয়েকের মধ্যে সৌরভের সামনে স্পষ্ট এক নারীর অবয়ব ভেসে উঠল। সাদা শাড়ি, এলোমেলো চুল, ফাঁসির দড়ি গলায় ঝুলছে। চোখ দুটো জলজল করছে অগ্নিশিখার মতো। সৌরভ প্রথমবার সত্যি বুঝল, এটা কোনো গুজব নয়, এটা বাস্তব। সৌরভ এখন নিশ্চিত, বটগাছের ভেতরে আসলেই এক ভয়ঙ্কর শক্তি রয়েছে। সে একা এর মোকাবিলা করতে পারবে না। বুঝে গ্রামের পাশের আরেক গ্রাম থেকে এক বিখ্যাত তান্ত্রিককে নিয়ে এলো। নাম মহেশ্বরী সাধক। মহেশ্বরী সাধক লম্বা চেহারা, কপালে চন্দনের টিপ, হাতে ত্রিশূল আর গলায় রুদ্রাক্ষ। তিনি গাছের দিকে তাকিয়েই বললেন, এটা কোনো সাধারণ ভূত নয়, এটা এক অপমৃত্যুর আত্মা। অনেক কষ্ট জমে আছে এর ভেতর। যদি মুক্তি না দেওয়া হয়, আরও প্রাণ যাবে। রাতের আধারে সাধক মন্ত্র জপ শুরু করলেন। ধূপ, প্রদীপ, গঙ্গাজল ছড়িয়ে দিলেন গাছের গোড়ায়। হঠাৎ চারদিকের বাতাস যেন ঝড়ের মতো বইতে লাগল। ডালগুলো দুলতে লাগল প্রচণ্ড শব্দে। তারপর দেখা গেল, এক অগ্নিশিখার ভেতর থেকে বেরিয়ে এলো সেই নারীর আত্মা, শিউলি। চোখ লাল, কণ্ঠ হাহাকারে ভরা। সে চিৎকার করে বলল, আমাকে কেন মারা হলো? আমি তো নির্দোষ ছিলাম। এই অন্যায়ের শাস্তি আমি দেব, আমি কারো শান্তি হতে দেব না। সৌরভের গা শিউরে উঠল, কিন্তু সাধক চিৎকার করে মন্ত্র পাঠ করতে লাগলেন। ত্রিশূল হাতে এগিয়ে গিয়ে তিনি আত্মার দিকে গঙ্গাজল ছুঁড়ে মারলেন। শিউলির আত্মা প্রচণ্ড গর্জন করে উঠল। মাটির নিচ থেকে আগুন বেরোতে লাগল। গাছ কেঁপে উঠল, যেন উপড়ে যাবে। সৌরভ দেখল, আত্মাটা আর্তনাদ করতে করতে গাছের ডালের ভেতর ঢুকে যাচ্ছে। অবশেষে এক দমকা ঝড় বইল, তারপর সব শান্ত হয়ে গেল। মনে হল আত্মাটা যেন মুক্তি পেল। 1 মাস পর গ্রামের এক বৌদি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। লোকেরা আবার কান কানো করে বলতে লাগল, বটগাছটা আবার ডাকছে। সৌরভ শহরে ফিরে গিয়ে তার অভিজ্ঞতা লিখল, কিন্তু রাতে যখন ঘরে একা বসে লেখালেখি করছিল, হঠাৎ রেকর্ডার নিজে নিজেই চালু হয়ে গেল। স্পিকারে শোনা গেল সেই পরিচিত ফিসফিসানি, ফিরে যা।